আগে স্থানীয় নির্বাচন করবে না বিএনপি, দেশ করতে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান, ভোটে ক্ষমতার অপব্যবহার হলে পাল্টা অভ্যুত্থানের হুঁশিয়ারি সার্জিসের। ওমানে তৌহিদ জয়শঙ্কর বৈঠক, ঢাকা দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ, বিমস্টেক নিয়েও আলোচনা। ভারতের একতরফা পানি প্রত্যাহারে মরতে বসেছে তিস্তা, আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দুষছেন বাসিন্দারা, মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলছেন গবেষক। বেরিয়ে আসছে স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতির ফিরিস্তি, করোনাকালে বিদেশি সংস্থার দেয়া $700 মিলিয়ন জালিয়াতি, কমিশন পেতেন প্রকল্প পরিচালকের স্ত্রীও। এবং 50 কোটি টাকার বেশি খেলাপি গ্রাহকদের সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক, 5 সদস্যের কমিটি গঠন, সহায়ক হবে বলছেন ব্যবসায়ীরা, ঢালাওভাবে নয় মত অর্থনীতিবিদের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি ফারজানা লিনা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে না বিএনপি, আগে স্থানীয় নির্বাচনের দাবিকে দুরভিসন্ধিমূলক বলছেন দলটির নেতারা। এদিকে দেশ গড়তে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতারা। জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের চূড়ান্ত ডেডলাইন দেওয়ার দাবি জানান তারা। 111-এর সরকারের বিরাজনীতিকরণের উপকরণ বর্তমানেও দৃশ্যমান মন্তব্য করে নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে না বিএনপি। গরিবসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না? স্থানীয় সরকার নির্বাচন করবে না, বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করতে হবে। ট্রানজিশন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে রূপান্তরিত করবে এবং এটাই বাংলাদেশের 18 কোটি মানুষ চায়। 1-11 যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেব। ঠাকুরগাঁয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি। নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করাই মূল লক্ষ্য। বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এ সময় যে কোনো উপায়ে জনগণের আস্থা অর্জনে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই দ্বিবার্ষিক সম্মেলন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ও তৃণমূল নেতাদের নিয়ে বর্ধিত সভা আয়োজন করবে বিএনপি। আগামী 27 ফেব্রুয়ারি এই সভা অনুষ্ঠিত হবে। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী সরকারের সময়ে তৃণমূল নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামের বিষয়ে জাতীয় নেতাদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে সভায়। তৃণমূলের নেতাকর্মীদের যে মনের যে আবেগ, তাদের যে স্পিরিট, তারা যাতে সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন, অনেকে নানা ধরনের জুলুম, নিপীড়ন, নির্যাতন, অত্যাচারের সম্মুখীন হয়েছেন, সবকিছু মিলে সেই কথাগুলো হয়তো তারা বলবেন। এবং বর্তমান যে রাজনীতি, বিদ্যমান যে রাজনীতি, সেখানে আমাদের আরও কি করণীয় আছে, এই কথাগুলো বলবেন। সেটা আমাদের পলিসি মেকার, জাতীয় স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ থাকবেন, সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন, তারা সেটা শুনবেন। সুষ্ঠু নির্বাচনে কোনো দল 300 আসন পেলেও আপত্তি নেই,
তবে নির্বাচনে ক্ষমতার অপব্যবহারের চেষ্টা হলে পাল্টা অভ্যুত্থানের ক্ষেত্র হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে আলাদা আয়োজনে কমিটির নেতারা বলেছেন আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। ছাত্রদের রাজনৈতিক দলে নেতৃস্থানীয় পর্যায়ে নারীরা থাকবেন বলেও জানিয়েছেন তারা। দমনপীড়ন আর মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে জুলাই আন্দোলনে অংশ নেন বিপুল সংখ্যক নারী। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্দোলনকে দেয় দূরদমনীয় চরিত্র। শেষ পর্যন্ত পতন ঘটে সরকারের। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগে রোববার বিকেলে নারী সমাবেশে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতারা। বলেন, আগে গণহত্যার বিচার ও সংস্কার, পরে নির্বাচন। বাংলাদেশের নারীরা আজকে যেখানে আছে আরো অনেক এগিয়ে থাকতে পারতো যদি না শেখ হাসিনার মতো একটি কালসাপ বাংলাদেশে এতদিন থাকতো। শেখ হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ায়। এই আয়োজন সম্পন্ন করে আমরা মাঠ থেকে যাব। শুধু বিচারই নয়, আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা। ভারত সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিস্থিতিকে ব্যাখ্যা করে আন্তর্জাতিক ফোরামগুলোকে অ্যাক্টিভেট করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের একটি সোসাইটি আকারে আমরা ভবিষ্যতে কাজ করব, কারণ আমাদের সামনে তীব্র লড়াই বাকি রয়ে গেছে। এই সামনের যে ইলেকশন আসতেছে সেখানে আমরা বলতেছি যে ইলেকশন যেমন হবে তেমনি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। এদিকে বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক ক্যাম্পেইনে যোগ দিয়ে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, নির্বাচনে ক্ষমতার অপব্যবহার হলে পাল্টা অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি হবে। এই নির্বাচনকে সামনে রেখে বিন্দুমাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দুমাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। তরুণদের রাজনৈতিক দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান সার্জিস। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ইসি। একই সঙ্গে জেলা প্রশাসকের পরিবর্তে নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার করার চিন্তা করছে কমিশন। রোববার নিজ কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সরকারের কোনো চাপ না থাকায় এবার সুষ্ঠু নির্বাচন হবে বলেও জানান তিনি। জেলা প্রশাসক সম্মেলনে প্রথমবার অংশ নিচ্ছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোট আয়োজনে মিলছে মাঠ প্রশাসনের সঙ্গে মত বিনিময়ের সুযোগ। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানালেন, বিগত সরকারের আমলে নির্বাচনে মাঠ প্রশাসনের পক্ষপাতিত্বের বদনাম ঘুচাতে চায় ইসি। যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রেশার থাকবে না, কোনো ধরনের প্রভাব থাকবে না, সেহেতু আমরা আশাবাদী সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। নির্বাচনের পার্ট এন্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন। কমিশন বিশ্বাস করে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না। একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ইনশাল্লাহ হবে। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বিদ্যমান আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথাও জানান কমিশনার। একই সঙ্গে ডিসির পরিবর্তে নির্বাচন কর্মকর্তাকেই রিটার্নিং অফিসার করার চিন্তা ইসির। সীমানা নির্ধারণের ক্ষেত্রে কি বলে যে প্রশাসনিক ব্যবস্থাপনার সুবিধা, উন্নয়ন কর্মকাণ্ডের সুবিধা, জনসংখ্যার বিষয়, ভৌগোলিক অবস্থা, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে নির্বাচন কমিশনের কাছে যেটি যথোপযুক্ত মনে হয় সেটি করার চেষ্টা করবে। যেখানে যেই নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন সেই বিষয়ে নির্বাচন কমিশন কঠোরভাবে সেই সিদ্ধান্তে অটল থাকবে। জনগণের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে আইন ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করার পরিকল্পনার কথাও জানান এই কমিশনার। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে ক্ষমতার অপব্যবহার হলে পাল্টা অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজনে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইন কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তিনি। সার্জিস আরও বলেন, আগামী নির্বাচন হতে হবে দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য। ওই নির্বাচনে কোনো দল ৩০০ আসন পেলেও মেনে নিতে অসুবিধা নেই।
যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দুমাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দুমাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসে সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে। এতে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল যদি ৩০০টি আসনও পায় আর কেউ যদি কিছু না পায়, তাতেও আমাদের আপত্তি থাকবে। ভৌগোলিক সুবিধা ব্যবহার করতে পারলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কেউ আটকে রাখতে পারবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের নৈশভোজে অংশ নিয়ে একথা বলেছেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি দূর করে নতুন দেশ গড়তে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রশাসনকে শোধরানোর সুযোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে নৈশভোজে রোববার যোগ দেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। রাজধানীর চিনমৈত্রী সম্মেলনে প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপদেষ্টারা। পুরো সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা হয়েছে। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অনেক বছর ভোট দিতে পারেনি দেশের মানুষ। আগামীতে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে সুষ্ঠু নির্বাচন দেখেনি এবং বাংলাদেশের প্রশাসনও একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে করতে হয় তা হয়তো ভুলে গিয়েছে। ফলে এটি আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ যে জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া এবং কেবলমাত্র এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার মধ্য দিয়েই আমি মনে করি প্রশাসনের যেই অপকর্ম ছিল বিগত সময়ে তার কাফফারা হওয়া সম্ভব, তার প্রায়শ্চিত্ত হওয়া সম্ভব। বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে বড় চ্যালেঞ্জ দুর্নীতি, যা থেকে বেরিয়ে আসতে হবে প্রশাসনের কর্মকর্তাদের। দুর্নীতি কোথায় আছে, কিভাবে আছে তাদের অজানা নয়। এটার থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই। এটার থেকে বের হতেই হবে আমাদের। এটার থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না, এমন গভীরে ঢুকে গেছে এটা। এবং আমরা যত বক্তৃতাই করি এটা অসার বক্তৃতা, যদি না ওই স্কেলে আমরা একটা সৎ জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি। ভৌগোলিক সুবিধা ব্যবহার করতে পারলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কেউ আটকে রাখতে পারবে না বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা, যাতে করে আমরা এই 40 মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে, নেপাল আর বাংলাদেশের মধ্যে ওটুকু অতিক্রম করা। আর বুঝছো না, ওরা এক পায়ে খাড়া, নেপাল বারে বারে বলছে আমাদের এটা নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে, তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে। যদি আমরা সেই পথটা খুলে পাই, বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশাসনের কর্মকর্তাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জেলা ভিত্তিক ভালো কাজের র্যাঙ্কিং চালু করার কথাও জানান ডক্টর ইউনূস। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এর আগে রোববার সকালে ডিসি সম্মেলনের উদ্বোধন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। জানান, পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করা হয়েছে। জন্ম সনদ সহ নাগরিক ভোগান্তি কমানোর নির্দেশনাও দেন ডক্টর ইউনূস। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার সকালে 3 দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এতে যোগ দেন দেশের সব জেলার প্রশাসক। সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠ প্রশাসনকে আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ল অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন। এ সময় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবার সমান অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি,
একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি না, এটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। মৌলিক নাগরিক সেবা সহজলভ্য করতে স্থানীয় প্রশাসনকে নতুন নতুন কৌশল উদ্ভাবনের পরামর্শ দেন তিনি। এ সময় তিনি জন্ম সনদ আর পাসপোর্ট নিয়ে ভোগান্তি কমানোর নির্দেশনা দেন। বলেন, পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করা হয়েছে। জন্ম নিবন্ধন এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না, কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে, তাহলে পয়সা না দিলেও আসার কথা। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে না। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। প্রাথমিক শিক্ষার মান কিভাবে উন্নত করা যায় সে বিষয়েও জেলা প্রশাসকদের তত্ত্বাবধানের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 3 দিনব্যাপী জেলা প্রশাসন সম্মেলন চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে, আইনের কোনো অসুবিধা নেই। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। স্কুলের ম্যানেজিং কমিটিতে থাকতে হলে কমপক্ষে ডিগ্রি পাস এবং কলেজের জন্য মাস্টার্স পাস হতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রোববার বিকেলে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তিনি এই নির্দেশনা দেন। যেসব বিষয়ে বার্ষিক পরীক্ষা হবে না সেগুলো বাদে অন্য বইগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যে পৌঁছে যাবে বলেও জানান তিনি। অপর সেশনে জেলা পর্যায়ে শূন্য পদে নিয়োগ দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আইন প্রয়োগে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। এবারের সম্মেলনের প্রথম দিনে রোববার বিকেলে 2টি গুরুত্বপূর্ণ খাত স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে আলোচনা হয়। শিক্ষা উপদেষ্টা জানান, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, সরকার গুরুত্ব দিচ্ছে মানসম্পন্ন শিক্ষার উপর। 1 বছরের বাজেটের উপর যেন চাপ না পড়ে, তাই শিক্ষকদের অবসরকালীন বকেয়া ভাতা দেওয়ার পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। স্কুলের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত বিএ পাস হতে হবে, কলেজের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। যেগুলোতে বার্ষিক পরীক্ষা হবে সেই বইগুলো কিন্তু চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, আমরা আশা করছি। এরপর জেলা পর্যায়ের স্বাস্থ্য খাতের হাল হকিকত নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্য উপদেষ্টা। বৈঠক শেষে তিনি জানান, স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনা যেমন আছে, তেমনি জনবল সংকটও আছে। তাই গুরুত্ব দেওয়া হচ্ছে শূন্য পদে নিয়োগ বাড়াতে বলা হয়েছে জনসচেতনতা। জুলাই আন্দোলনের আহতদের নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এখনো পর্যন্ত 40 জন আহতকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আমরা এই পর্যন্ত 40 জনকে সিঙ্গাপুর এবং ব্যাংকক আমরা পাঠিয়েছি তাদের চিকিৎসার জন্য। আমাদের আইন আছে অনেক ক্ষেত্রে, কিন্তু আইনের প্রয়োগটা নাই। সেই আইনের প্রয়োগটা দিয়ে আমরা কি করে যারা দুষ্টুমি করছে তাদেরকে কীভাবে শাস্তি করা যায় সেটা আমরা বলার চেষ্টা করেছি। মূল এন্ট্রি পোস্টেই আমাদের 5000-এর যেতে বেশি পদের ঘাটতি আছে। অল্প দিনে বিশেষ কোনো বন্দোবস্তে আমরা যদি নতুন পদে জনবল নিয়োগ করতে পারি, সেটাই সমস্যাটা উত্তরণ হবে। জেলা এবং তার নিচের পর্যায়ে আমাদের যে ওষুধের মান, সেটা অনেক ক্ষেত্রেই যথেষ্ট আস্থা রাখা যায় না, এটা ওনারা বলেছেন। আমরা বলেছি যে এটা আসলে আমাদের মিনি ল্যাব বলি আমরা, সেটার মাধ্যমে মাত্র 8টি মিনি ল্যাব আছে, এটাকে আসলে সম্প্রসারণ করতে হবে। 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন শেষ হবে 18 ফেব্রুয়ারি। দ্বিতীয় দিনেও দিনভর কয়েকটি ধাপে বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা যদি তাদের নিয়োগ দিতে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চূড়ান্ত পর্যায়ে যাত্রাবাড়ি, চাংখারপুল, উত্তরা ও আশুলিয়ায় নৃশংস হত্যা ও গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত। এ মাসেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা করছে প্রসিকিউশন। এদিন জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম ও ফয়সাল হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত জাতির আশা অথবা সরকারের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে না, এটি ডিপেন্ড করবে ন্যায় বিচারের স্বার্থে এবং প্রপার এবং ইফেক্টিভ ইনভেস্টিগেশনের স্বার্থে যতটুকু সময় নেওয়ার আমরা ততটুকুই সময় নিব, তার একটু বেশি সময় নিব না। চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ও ফয়সাল হত্যা মামলায় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ম্যাসাকারের মতো একটা অফিস আছে 8 আগস্ট নিউ মার্কেটে, ওখানে আমরা ফজলে করিমের কিছু সন্ত্রাসী বাহিনীকে দেখতে পেয়েছিলাম, অস্ত্রধারী সন্ত্রাসী, অস্ত্রসহ ওখানে ওর অস্ত্র মহড়া নিয়ে এসেছে দেখছিলাম ওর সন্ত্রাসী বাহিনীকে। এ পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের 18টি মামলার তদন্ত চলছে। আসামির সংখ্যা প্রায় 150। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
আন্দোলনের সময় ছাত্রদের সন্ত্রাসী আখ্যা দিয়ে স্বৈরাচারীর হাতকে শক্তিশালী করেছে অনেক গণমাধ্যম। কোনো গণমাধ্যম কিভাবে ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে তা নথিভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করার মধ্য দিয়ে জবাবদিহির সংস্কৃতি গড়তে হবে। জানান, শিগগিরই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসবে সরকার। এ সময় জুলাই অভ্যুত্থানে গণমাধ্যম ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন প্রেস সচিব। অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, শিবির নেতা সাদিক কাইয়ুম সহ অন্যান্যরা বক্তব্য দেন। বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান, সেটা যেন আর জীবনে তৈরি না হয়। যেই ক্ষমতায় আসুক তার হয়ে যেন কোনো সাংবাদিক দালালি করতে না হয়। আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় আপনারা তুলে ধরেন। বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, গণতন্ত্র রক্ষায় রাজনীতিতে প্রতিযোগিতামূলক পরিবেশের প্রয়োজনীয়তা আছে। দেশকে শরিয়াহ মোতাবেক শাসনের মাধ্যমে দুর্নীতিমুক্ত করতে জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। একটা ইনক্লুসিভ সমাজ কায়েমের জন্য যে মেধা দরকার, যে মনন দরকার, যে শক্তি দরকার, যে দূরদর্শিতা দরকার, এদেশের প্রচলিত রাজনৈতিক দলের মধ্যে এটা নাই। নোয়ালিজম না, একবার ইসলামী মূল্যবোধের শক্তিকে ক্ষমতায় দিয়ে দেখেন, রাত জেগে তারা পাহারা দিবে জনগণকে। জনগণের নিরাপত্তার জন্য যা করা লাগে তাদের জীবন বাজি রেখে তারা তাই করবে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে এই বৈঠক হয়। আলোচনায় গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক। দুই দেশের সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট বিমস্টেক নিয়েও আলোচনা করেছেন তারা। বৈঠকে দুই দেশের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আলোচনা শুরুর ওপর জোর দিয়েছেন তৌহিদ হোসেন। সংস্কারের অভাবে নাব্য হারিয়ে মরতে বসেছে তিস্তা। গ্রীষ্ম মৌসুমের আগেই নদীতে হাঁটু পানি। অন্যদিকে ভারতের একতরফা পানি প্রত্যাহারে মরুকরণের মুখে পুরো তিস্তা অববাহিকা। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত দেশের মানুষ। গবেষকদের মতে, তিস্তা সুরক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। তিস্তা নিয়ে নাজমুল ইসলাম নিশাতের 2 পর্বের প্রতিবেদনের প্রথমটি আজ। ছবি তুলেছেন শাকিল মাহমুদ। নদীর এই কঙ্কালসার চিত্র দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটি একসময়ের প্রমত্তা তিস্তা। শুষ্ক মৌসুমের আগেই পানি শুকিয়ে জেগে উঠেছে ছোট বড় অসংখ্য চর। অথচ এই তিস্তাকেই বলা হতো উত্তরের জীবনরেখা, যেটি এখন 2 কোটি মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিচর্যার অভাবে তিস্তা শুধু নাব্যই হারায়নি, তলদেশ ভরাট হয়ে হারিয়েছে পানি ধারণের সক্ষমতাও। শুষ্ক মৌসুমে তিস্তার পানি প্রবাহ 5000 কিউসেক থাকার কথা থাকলেও ভারতের একতরফা পানি প্রত্যাহারে তা নেমেছে 400 কিউসেকে। শুধু পানির অভাবে প্রতি বছর 10,000 কোটি টাকার ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে তিস্তা অববাহিকায়। শুধু কৃষি নয়, নদী শুকিয়ে যাওয়ায় বিলীন হয়েছে মাছের অভয়ারণ্য, বন্ধ হয়েছে নদী নির্ভর যোগাযোগ ব্যবস্থা। ফলে জেলে মাঝি সহ তিস্তা নির্ভর লাখো মানুষের জীবন জীবিকা এখন চরম সংকটে। বর্ষাকালে তো মনে করেন যে পানিতে থামা যায় না, আর খরাকালে ফির আবার মনে করেন যে বালু হয়ে যায়। এখন পানি নাই না, তিস্তা নদী শুকিয়ে গেছে। পাইপ বোর্ডিং করি ওখান থেকে পাইপ দিয়ে এখন ওই যে মেশিন দিয়ে পানি দিবার লাগছে। নদী তো পানি না দিয়ে তো মাছ পাচ্ছি না। ভাটিতে যখন পানির অভাবে ভয়াবহ মরুকরণের মুখে তিস্তা অববাহিকা, তখন বিপরীত চিত্র উজানে। আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করেই একাধিক বাঁধ, খাল, জলবিদ্যুৎ ও সেচ প্রকল্প নির্মাণ করে ইচ্ছে মতো তিস্তার পানি ব্যবহার করছে ভারত। একতরফাভাবে ভারত তিস্তার পানি প্রত্যাহার করে নিয়ে তারা তাদের কৃষিক্ষেত্রে এবং তাদের অন্যান্য ক্ষেত্রে তারা তাদের উন্নয়ন সাধিত করেছে, সেই সাথে আমাদেরকে পানি বঞ্চিত করেছে। তিস্তা ব্যারেজের সামনে আরও কয়েকটা ব্যারেজ করেছে। তারা আমাদের স্বার্থ
সংরক্ষণ হবে এই রকম কোনো বিষয় নিয়ে তারা আমাদের সাথে কথা বলে না। গবেষকদের মতে উত্তরের 5 জেলার 2 কোটি মানুষের জীবনমান রক্ষায় একমাত্র সমাধান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এই যে তিস্তা পরিকল্পনা, এটা সবার আগে অধিকার দিয়ে এটার দ্রুত বাস্তবায়ন করা হোক। তিস্তাকে সুরক্ষা করা না গেলে শুধু জীবন জীবিকায় নয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ায় বিপর্যস্ত হয়ে পড়বে নদী বিস্তৃত 2000 বর্গ কিলোমিটার জনপদের মানুষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। স্বাস্থ্য খাতে $700 মিলিয়ন জালিয়াতি। কাজ পাওয়ার কথা ছিল স্বাস্থ্য খাতের ঠিকাদারের, অথচ দেয়া হয় একটি গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানকে। কেউ আবার কাজের কমিশন পাঠিয়ে দেন প্রকল্প পরিচালকের স্ত্রীর কাছে। এভাবেই বিগত সরকারের আমলে কোভিডকালীন দাতা সংস্থা থেকে পাওয়া অর্থের 9-6 করতে প্রতিটি পদে পদে হয় দুর্নীতি। এসব অপরাধী দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকায় সম্প্রতি দুদকের দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, দাতা সংস্থার অর্থে অনিয়মের ঘটনায় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সংকটে পড়বে দেশ। তাসলিম তৌহিদের প্রতিবেদন। করোনাকালে চিকিৎসা সেবা পেতে মানুষের হিমশিম অবস্থা মনে করিয়ে দেয় কতটা ভঙ্গুর ছিল স্বাস্থ্য ব্যবস্থা। অনিয়ম দুর্নীতির কালো ছায়া থেকে বাদ যায়নি কোথাও। ঠিক তেমনি আন্তর্জাতিক সংস্থার একটি তদন্ত প্রতিবেদন এসেছে দুদকের হাতে। সেখানে বলা হচ্ছে 2020 সালে এপ্রিলে বিশ্বব্যাংক ও বাংলাদেশ যৌথভাবে কোভিড-19 মোকাবেলায় $600 মিলিয়ন চুক্তি করে। এতে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকেও অতিরিক্ত $100 মিলিয়ন সহায়তা পায়। তদন্ত প্রতিবেদন বলছে, মাস্ক, পিপিই, হাসপাতালের সরঞ্জামাদি, সচেতনতায় বিজ্ঞাপন ও অ্যাপ নির্মাণে ঠিকাদারি কাজ দেওয়ায় তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও পিডি ডাক্তার ইকবাল কবির পদে পদে অনিয়ম করেন। কাজ পাওয়া 6 প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণও মিলেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। আমি তো সেই তখন থেকে ওএসডি হয়ে আছি, এগুলা তখনকার দেশের কাজ সাজিয়ে সবকিছুই, এগুলা নিয়ে আমি এখন কথা বলার মতো মুডে নাই ভাই। তথ্য বলছে, গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান জাদিদ অটোমোবাইল পায় মাস্ক, পিপি সরবরাহের কাজ। অনৈতিকভাবে কাজ পেয়ে সরবরাহ করে নিম্নমানের সরঞ্জামাদি। একইভাবে পিডির স্ত্রীর কোম্পানিকে $29,500 দেয় আর এক ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া কাজ শেষ করার আগে অতিরিক্ত অর্থ পরিশোধ, পিডির পরিচিত প্রতিষ্ঠানকে কাজ দেওয়া সহ নানা অসঙ্গতি খুঁজে পেয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। যদিও এসব নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান নিজেদের নির্দোষ দাবি করছে। কোনো প্রতিষ্ঠানের আবার পূর্বের ঠিকানায় হদিস মেলেনি। করোনার সময় চলে গেছে গা, এটা 29 নম্বর উঠে গেছিল, কিছুদিন ছিল, ওখান থেকে শ্যামলি চলে গেছে, তারপর আমরা বলতে পারি না। দুদক থেকে আমার সমস্ত কাগজপত্র সাবমিট করা আছে এবং তারা ইনভেস্টিগেশন করে কোনো কিছু পায় নাই, তারপরে তারা আমাকে ছাড়পত্রও দিয়েছে। এ অবস্থায় তদন্ত প্রতিবেদনকে আমলে নিয়ে অপরাধীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে দুদককে পরামর্শ এই আইনজীবীর। এই ইনফরমেশনসগুলোকে যদি এখনই আপনার তাদের আমলে না নিয়ে তদন্ত যদি না শুরু করে, খুব সুন যেটা হবে, এই ফরেন ডোনেশনসগুলি, ফান্ডিংসগুলি দাতা সংস্থা থেকে এটা বন্ধ হয়ে যাবে। আর স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, শুধু স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা নয়, এর সঙ্গে জড়িত থাকতে পারে তৎকালীন মন্ত্রী সহ অন্যরাও। সবকিছু হয়েছে মন্ত্রণালয়ের সংযোগ, এবং সেখানে হয়তো তাদের অদক্ষতা অথবা ইচ্ছাকৃতভাবে জিনিসটাকে এটা করা হয়নি। পিডিকে যে আজকে দায়ী করছি, পিডি ইজ এ পার্ট অফ দি গভর্নমেন্ট, পিডির উপরও তো লোক আছে। করোনাকালে মাস্ক কেলেঙ্কারি ঘটনায় জেএমআই গ্রুপের বিরুদ্ধে মামলা করেছিল দুদক, যদিও পরবর্তীতে আসামিদের অব্যাহতি দেয় সংস্থাটি। অতীতে মাস্ক কেলেঙ্কারি ঘটনায় আসামিদেরকে অব্যাহতি দিয়েছিল দুদক। পট পরিবর্তনের পর এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সংস্থা থেকে পাওয়া এই প্রতিবেদনের আলোকে কী ধরনের পদক্ষেপ নেয় সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মেডিকেল টেস্টের নামে পদে পদে হয়রানির শিকার হন বিদেশগামী বহু শ্রমিক। সেন্টারগুলো হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এসব ভোগান্তিতে নির্বিকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, অভিযোগ খতিয়ে দেখে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে সরকারকে, ভাঙতে হবে সিন্ডিকেট। সোহরাব হোসেন সম্রাটের ছবিতে আবু সাইদ দিশারের প্রতিবেদন। প্রবাসীদের পাঠানো টাকায় যেখানে দেশের অর্থনৈতিক ভিত শক্ত হয়, সেখানে মেডিকেল টেস্টের নামে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন বিদেশগামী শ্রমিকেরা।
প্রবাসী শ্রমিকদের ভিসা চূড়ান্ত হলেই মেডিকেল টেস্টের প্রয়োজন হয়, আর এই স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েই নানা জটিলতায় পড়েন প্রবাসীরা। সরেজমিনে ঘুরে এমনই অবস্থা দেখা যায় কাতার ভিসা কার্যালয়ের মেডিকেল সেন্টারে। ভুক্তভোগীদের দাবি, টেস্টের নামে তাদের বারবার এনে হয়রানি করা হয়। আমার সিরিয়াল, আমি সিরিয়ালে আছি, কিন্তু আমার সিরিয়ালের গুরুত্ব নাই। ফ্যান তুলতে একটু লেট হয়েছে আর উনি বলতেছে আমার সমস্যা আছে। আপনারা তাহলে কয়বার আনফিট করলো? কিছু নাই, স্যার ওষুধ লেখেন, কারণ ওষুধ তো কি লিখবো আমি আনতাছি, ওষুধ কোনো সমস্যা নাই। এ বিষয়ে কাতার ভিসা সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে পরপর 2 দিন কথা বলতে গেলেও তারা বক্তব্যে অস্বীকৃতি জানান। কাতার ভিসা সেন্টার ছাড়াও আরও বেশ কয়েকটি ভিসা সেন্টার ঘুরে দেখে সময় সংবাদ। বেশিরভাগ সেন্টারেই নেই মানুষ, কোনোটায় ঝুলানো তালা। অভিযোগের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়সারা ভাব। মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়ার সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলবেন না বলে জানান। বক্তব্যে নারাজ সচিবও। বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসী ও মেডিকেল টেস্ট নিয়ে চলে সিন্ডিকেট, তাই সরকারের উচিত যথাযথ আইনের ব্যবহার করে পর্যবেক্ষণ ও অভিযান পরিচালনা করা। একজন হয়তো টাকা দিয়ে অনেকদিন যাবৎ ঘুরছে, তাকে আরও কিভাবে ঘোরানো যায় তার একটা বড় পদ্ধতি হচ্ছে যে তার মেডিকেল টেস্টের নামে তাকে ভয় দেখিয়ে যে না এটা তুমি ওখানে গেলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তারা যে কোনো সময় টাস্ক ফোর্স করে বা ম্যাজিস্ট্রেট পাঠিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাতে পারেন। 1 মাসেরও কম সময়ের মধ্যে অন্যান্য দেশের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলেও বাংলাদেশে মেডিকেল সহ ভিসা প্রক্রিয়ায় পদে পদে ভোগান্তির কারণে সঠিক সময়ে যেতে পারছেন না অনেক শ্রমিক। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ ও নাগরিকত্বের সন্ধানে সিঙ্গাপুর সহ 8 দেশে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। সম্প্রতি দুদকের মানি লন্ডারিং শাখা থেকে আদালতের আদেশের প্রেক্ষিতে চিঠিগুলো পাঠানো হয়। এদিন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ মামলা করেছে সংস্থাটি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত সময়ে সুবিধাভোগী ব্যবসায়ীদের দুর্নীতির খোঁজে টাস্ক ফোর্সের মাধ্যমে অনুসন্ধানে নেমেছে দুদক। এরই মধ্যে গত ডিসেম্বরে বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। এরই প্রেক্ষিতে এবার সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য সহ 8 দেশে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। আদালতে জমা দেওয়া নথি বলছে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান, এমডি সাইম সুবহান আনবির সহ পরিবারের একাধিক সদস্য স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস সহ বিভিন্ন দেশে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করেন। এছাড়া বসুন্ধরা পরিবারের 8 সদস্যের বিভিন্ন দেশে 19টি কোম্পানিতে বিনিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট দেশে তথ্য চাওয়া হয়েছে চিঠি দিয়ে। দুদকের আশা, টাস্কফোর্সের অধীনে চলমান অনুসন্ধান দ্রুতই শেষ হবে। যেগুলি আমাদের কাছে চলমান আছে সেগুলো অনুসন্ধান শেষে আপনারা যথাসময়ে সেই প্রতিবেদনের ফলাফল আপনাদেরকে অবহিত করা হবে। এদিকে 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 781 কোটি 31 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন পূর্বক যে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন কুমিল্লা 1 আসনের সাবেক এমপি সুবেদ আলী ভুইয়া তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে 8.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 320 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আলাদা 3 মামলা করেছে সংস্থাটি। এছাড়া দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সব সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের দোসররাও তাদের পরিত্যাগ করে দেশ গঠনে ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার 21শে বইমেলায় রাইড শেয়ারিং ব্যবসা প্রতিষ্ঠান পাঠাওয়ের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। পাঠাওয়ের মাঠ পর্যায়ের কর্মীদের জীবনযাপন নিয়ে অনুপ্রেরণামূলক বই লেখারও আহ্বান জানান শফিকুল আলম। বলেন, দেশের তরুণ সমাজকে পূর্ণ ও খণ্ডকালীন কাজের মাধ্যমে বেকারত্ব দূর করা এবং প্রয়োজনীয় পণ্য দেশ জুড়ে পরিবহনে পাঠাও বিশেষ ভূমিকা রেখে আসছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। রোববার ভোলায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
দীর্ঘ 17 বছর এই দেশের মানুষ বিএনপি সহ সকল রাজনৈতিক দল আন্দোলন করেছে পার্লামেন্ট নির্বাচনের জন্য এবং মানুষের ভোটের অধিকার ছিল না, সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। সেই জন্য দেশে অনেক আইন প্রণয়ন করতে হবে। এই আইন প্রণয়ন করার জন্য স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 50 কোটি টাকার ওপরে খেলাপিদের নতুন করে সুবিধা দেওয়ার পক্ষে ব্যবসায়ীরা। তাদের দাবি, সুবিধা না দিলে নতুন করে বাড়তে পারে খেলাপির সংখ্যা, আটকে যাবে আমানতকারীদের অর্থ, থমকে যেতে পারে অর্থনীতির চাকা। তবে ঢালাও সুবিধা দেওয়ার বিপক্ষে মত অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তবে ব্যাংক খাতে রেখে যান প্রায় 2,85,000 কোটি টাকার খেলাপি ঋণ। সীমাহীন লুটপাট ও অনিয়মের জেরে তৈরি হওয়া খেলাপিদের পরিমাণ আরও বেশি বলে মনে করে অন্তর্বর্তী সরকারের অর্থনীতির শ্বেতপত্র কমিটি। এমন পরিস্থিতিতে নতুন করে খেলাপি হওয়া ঠেকাতে 50 কোটি টাকার বেশি খেলাপি গ্রাহকদের যাচাই বাছাই সাপেক্ষে সুবিধা দিবে বাংলাদেশ ব্যাংক। এজন্য গঠিত হয়েছে 5 সদস্যের একটি কমিটি। বন্যা পরিস্থিতি আমরা গিয়েছে, তারপর সরকারের একটা পরিবর্তন হয়েছে, এই সমস্ত পরিস্থিতিগুলো অনেকগুলো বিজনেসের মধ্যে হ্যাম্পার হয়েছে। আমরা মনে করছি এই ধরনের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে যে সমস্ত ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যদি কিছুটা সহযোগিতা দেওয়া যায় তাহলে এটা বাংলাদেশের অর্থনীতিতে এই কোম্পানিগুলো আবারও রিভাইভ করে তাদের কন্ট্রিবিউশন রাখবে। কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগের পক্ষে মত দিয়ে ব্যবসায়ীদের সংগঠনগুলো বলছে, গণ অভ্যুত্থানের পরবর্তী শ্রমিক অসন্তোষের জেরে অনেক ব্যবসায়ী সংকটে পড়েছেন। সংকট উত্তরণে কেন্দ্রীয় ব্যাংকের এই সুবিধা সহায়ক হবে। গুডসগুলো পোর্টে নষ্ট হয়ে যায়, অনেক সময় রাজনৈতিক অস্থিরতার কারণে তার ফ্যাক্টরিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম যদি নাকি তার কেস থেকে অবশ্যই আমি মনে করি যে সেই ক্ষেত্রগুলোতে অবশ্যই রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করতে পারে। ব্যবসা যদি কেউ করতে চায় এবং তার যদি গুড ইন্টেনশন থাকে তাকে সুযোগ দেওয়া যেতে পারে আমার মনে হয়। যদি সে মানি লন্ডারিং করে না থাকে, হয়তো বিজনেস তো ফেল করতেই পারে, তার একটা এক্সিট পলিসি থাকতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, নতুন করে খেলাপি না বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ কাজে আসলেও ঢালাওভাবে সুবিধা দেওয়া যাবে না, যাচাই বাছাই করার ক্ষেত্রে থাকতে হবে সতর্ক। ব্যবসাটাকে এগিয়ে নিয়ে আসার জন্য সাময়িক কোনো সাপোর্ট দিয়ে যদি লং টার্ম ব্যাংকের যে সমস্ত ঋণ খেলাপি সেগুলোকে যদি উদ্ধার করে আনার কোনো সুযোগ থাকে সেটি একটা জিনিস, কিন্তু ঢালাওভাবে সবাইকে সুযোগ না দেয়া। নতুন সুবিধা দিতে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার কোথায় কোথায় পরিবর্তন আনতে হবে তা কমিটির সুপারিশের ভিত্তিতে করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারও রমজানে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম ও মাছের পাশাপাশি বিক্রি করা হবে গরুর মাংস। 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবে সরকার। দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে এক কর্মশালা শেষে একথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এতে নিম্ন আয়ের মানুষ উপকৃত হবেন বলছে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। গত কয়েক বছর ধরেই রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করে আসছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে এবার জানানো হয়েছিল অন্য পণ্য বিক্রি হলেও থাকবে না গরু ও খাসির মাংস। অবশেষে গেল 12 জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এবারে 650 টাকা কেজি দরে বিক্রি হতে পারে গরুর মাংস। রোববার রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠান শেষে নিম্ন আয়ের মানুষদের এমন সুখবর দেন প্রাণী সম্পদ উপদেষ্টা। শুধু এটুকু জানিয়ে রাখি যে আমরা ডিম, দুধ, মুরগির মাংস এবং গরুর মাংস দিচ্ছি আমরা, এবং সেটা মানে 650 টাকায় মানে গরুর মাংস দিতে পারবো। সরকারের নতুন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। দাম গতবারের মতোই 600 টাকা করার পক্ষে সংগঠনটির অবস্থান। এটা আসলে খুবই প্রয়োজন ছিল। এটা না হলে আসলে মাংস ব্যবসায়ীদেরকে কন্ট্রোল করা, দাম নিয়ন্ত্রণ, বাজারে দাম নিয়ন্ত্রণ করা একটু কষ্ট হতো। পাশাপাশি এই যে নিম্ন আয়ের মানুষরা যে একটু কম মূল্যে ভালো মানের জিনিস পাবে সেটাও নিশ্চিত হবে। গত বছর আমরা বিক্রি করছিলাম ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে 600 টাকা কেজি, আর এই বছর বোধহয় ওনারা দাম নির্ধারণ করতে চাচ্ছেন 650 টাকা কেজি। এটা নিয়ে কোনো বিবেচনা করার সুযোগ আছে কিনা, সম্ভব হলে আমার কাছে মনে হয় নিম্ন আয়ের মানুষটা আর একটু বেশি এই সুফলটা পেতে। গত বছর 600 টাকা কেজি দরে গরু আর 900 টাকা কেজি দরে খাসির মাংস বিক্রি করে প্রাণী সম্পদ অধিদপ্তর। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।
রমজানের আগে ভোজ্য তেলের কৃত্রিম সংকট, গছিয়ে দেয়া হচ্ছে অন্য পণ্য, পাল্টাপাল্টি দোষারোপ করছেন ডিলার ও মিল মালিকরা। এদিকে তথ্য উন্মুক্ত করে সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। দাম বাড়িয়ে নেয়ার পরও চলতি মাসে হঠাৎ করেই বাজার থেকে উধাও হয়ে যায় বোতলজাত বিক্রি করা ভোজ্য তেল। কোথাও কোথাও পাওয়া গেলেও সঙ্গে কিনতে হয় অন্য পণ্য। শুক্রবার থেকে যদিও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, এমন বাস্তবতায় বাজারের অস্থিরতা নিরসনে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সভায় সংকটের জন্য মিল মালিকদের দুষলেন পাইকারি ব্যবসায়ীরা। একবার কোনো কোম্পানি তেল দিচ্ছে না, এরা দেয় কি আমার দরকার হলে 20 কার্টন, আমাকে দিচ্ছে 5 কার্টন। কাদা ছুটাছুটি না করে বাস্তব ভিত্তিক এবং এই প্রবলেমটা যাতে কুইকলি সলভ হয়। অভিযোগ অস্বীকার করে ডিলারদের প্রতি দায় ছুড়ে দিয়েছে মিল মালিকদের সংগঠনের প্রতিনিধিরা। 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। তেলের সংকটের জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিল মালিকদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পাইকারি ব্যবসায়ীদের তেল সরবরাহ করা সহ ব্যবসা বিকেন্দ্রীকরণের নির্দেশনা দেন তিনি। গাড়ির ভাড়া তারা এগুলো সব আপনাদের পৌঁছানোর পরে আপনারা এটা পরিশোধ করবেন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ডলার সংকটে জ্বালানি সহ নিত্যপণ্যের এলসির দায় সহজে শোধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানি ও স্বর্ণ আমদানি নীতিমালা কার্যকর শীর্ষক মত বিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, স্বর্ণ আনতে ব্যাগেজ রুলের ব্যাপক অপব্যবহার হচ্ছে। সরাসরি আমদানি না করে ব্যাগেজ রুলসের মাধ্যমে বেশি স্বর্ণ আসছে। এছাড়া বাংলাদেশকে চোরা চালানের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা ঠিকমতো একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, যেমন আপনার ইন্ডাস্ট্রির জন্য এবং ট্রান্সপোর্টের জন্য যে জ্বালানি, ফসিল ফুয়েল বলেন, গ্যাস বলেন, এগুলো তো না হলে দেশ চলবে না। এইগুলোর বিল বৈধ ঠিকমতো দিতে পারতেছে না এবং ডলারের ক্রাইসিসের কারণে চরম প্রবলেম হচ্ছে। বাজারে প্রচুর স্বর্ণ, আমার বাংলাদেশের এত এত জুয়েলারি, সেখানে এত স্বর্ণ, রেগুলার স্বর্ণ আসছে, বিক্রি হচ্ছে, কিন্তু আমার আমদানির কোনো রেকর্ড নাই। আমার আমদানির রেকর্ড খুবই সামান্য, ব্যাপক মিসইউজ হচ্ছে। সেক্ষেত্রে আমরা হয়তো ব্যাগেজ রুলটাকে একটু চেঞ্জ করব, সংশোধন করব, ঠিক করব। পটুয়াখালীতে দিন দিন বাড়ছে সামুদ্রিক কাঁকড়া শিকারীর সংখ্যা। খাদ্য হিসেবে সুস্বাদু হওয়ায় চাষের পাশাপাশি সমুদ্র থেকেও শিকার করা হচ্ছে কাঁকড়া। দেশের বাজারে এর তেমন চাহিদা না থাকলেও বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে, তাই কাঁকড়া শিকার ও চাষে ঝুঁকছেন অনেকেই। কাঁকড়া রপ্তানি বাড়াতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সূর্যের আলো ফোটার পরপরই ট্রলার নিয়ে নদী ও সমুদ্র মোহনার দিকে ছুটতে শুরু করেন কাঁকড়া শিকারীরা। শত শত ট্রলার এভাবে পটুয়াখালীর সোনারচর, চরহেয়ার ও তুফানিয়া চরের আশপাশে সমুদ্র মোহনায় কাঁকড়া শিকার করেন। রপ্তানি বাণিজ্যে চিংড়ির পরেই কাঁকড়ার অবস্থান। খাদ্য হিসেবে দুটোই সুস্বাদু। দেশে খাদ্য হিসেবে কাঁকড়ার প্রচলন তেমন না থাকলেও বিদেশে এর চাহিদা ব্যাপক। তাই পটুয়াখালীর উপকূলে দিন দিন বাড়ছে কাঁকড়া চাষ ও শিকার। লাভবান হচ্ছেন এ পেশার সঙ্গে জড়িত অনেকেই। 300 গ্রাম যেটা ওটা আছে 1500 টাকা, সর্বোচ্চ 400-500 গ্রাম যে গ্রেডটা ওটা হয়েছে 2000 টাকা কেজি। এই কাঁকড়া আমরা সিজনালি 4 মাস কাঁকড়া আমরা ধরতে পারি। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে 4 মাসে আমরা 3 থেকে 3.5 লাখ টাকা লাভবান থাকি। ব্যবসায়ীরা জানান, বিদেশে রপ্তানি হওয়ায় এখন কাঁকড়ার দাম অনেক বেশি, তাই মাছ শিকারের চেয়েও কাঁকড়া শিকার লাভজনক। এছাড়াও এ খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে অনেকের। 4 দিন 5 দিনের মধ্যে 25,000 30,000 একে দেওয়া হয়। বিদেশের বাইরেরা মনে করেন আমাকে রেট করে, মনে করেন ঢাকা রেট করে না একটা, তারা কারে আর 1 টাকা। সরকার যদি এটার একটু সুনজর তাকাই তো আমাদের অনেক আমরা খুশি হইতাম। কাঁকড়া রপ্তানি বাড়াতে পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। মৎস্য অধিদপ্তর থেকে কাঁকড়া চাষিদেরকে উদ্বুদ্ধ করার জন্য যতটুকু সম্প্রসারণমূলক কাজকর্ম করার দরকার সেটা আমরা করে যাচ্ছি, তবে কোনো ধরনের কোনো প্রণোদনা আমরা এই মুহূর্তে দিতে পারছি না। বাংলাদেশের 12 প্রজাতির কাঁকড়া মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। 200 থেকে 500 গ্রামের পরিপক্ক কাঁকড়া বিদেশে রপ্তানি করা যায়। এক একটি কাঁকড়া 2 কেজি পর্যন্ত হয়ে থাকে।
শিকদার, জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বরিশাল বিভাগ জুড়ে চলছে নদী ও খাল দখলের মহোৎসব। বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের তালিকায় রয়েছে অন্তত 10,000 দখলদারের নাম। এজন্য প্রশাসনের উদাসীনতাকে দুষছেন এলাকাবাসী। পুনরায় সীমানা নির্ধারণ করতে ডিজিটাল সার্ভের কমিটি গঠনের কথা জানায় বিআইডব্লিউটিএ। অপূর্বপুর রিপোর্ট। একসময় পায়রা নদী দিয়ে পণ্যবাহী নৌযান বরগুনার আমতলী বাজারে যাতায়াত করত, অথচ সময় পরিবর্তনের সঙ্গে খালটি বেদখল হয়ে গেছে। শুধু এ খালই নয়, বরগুনার 3 শতাধিক খালে দখল আর দূষণের হিড়িক। এটা আসলে একদিনে হয়নি, বিভিন্ন সময় বিভিন্ন প্রভাবশালী মহল তারা রাজনৈতিক ছত্রছায়ায় এই দখল এবং বাণিজ্য দুটোই করছেন। প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে খাল দখল হচ্ছে। ঝালকাঠি শহরের দুপাশ দিয়ে বয়ে গেছে সুগন্ধা ও বাসন্ডা নদী। শহরের ভেতর রয়েছে 10টি খাল, অথচ জলাশয়গুলো পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এলাকাবাসী ছাড়াও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরাও আবর্জনা ফেলছেন নদীতে। দূষণের কারণে বর্তমানে অস্তিত্ব সংকটে নদী খালগুলো। যত পলিথিন, ময়লা, আবর্জনা যা কিছু সব ওই খালের ভিতরে ফেলায়। অতি সত্বর যদি এই ধরনের ময়লা নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা না হয়, তাইলে আমার তো মনে হয় সমস্ত ঝালকাঠি শহরটাই একটি ভাগাড়ে পরিণত হবে। নদীখাল দখল ও দূষণে পিছিয়ে নেই বিভাগীয় শহর বরিশালও। নগরী সংলগ্ন কীর্তনখোলা নদী বিভিন্ন কৌশলে দখল করছেন স্থানীয় প্রভাবশালীরা। বিআইডব্লিউটি এর তথ্য মতে 4,500 দখলদার রয়েছে এ নদী তীরেই। পুনরায় সীমানা নির্ধারণ করতে ডিজিটাল সার্ভের কমিটি গঠনের কথা জানায় সংস্থাটি। গেজেট অনুযায়ী আমরা নদীর সীমানা ফোরশট জরিপ করে সীমানা পিলার করে নদীকে আইডেন্টিফাই করব, দেন আমরা এই তখন অ্যাপ্রোপ্রিয়েটলি উচ্ছেদের এই তালিকাটা আমরা তখন কার্যকর করতে পারবো। বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বরিশাল বিভাগে 102টি নদ নদী ছাড়াও 1000-এর বেশি খাল রয়েছে। তবে 6 জেলার সব শহরেই খালগুলো এখন মৃতপ্রায়। এ কারণে বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পলিথিন, প্লাস্টিকের পাশাপাশি গৃহস্থালির বর্জ্য জমছে কর্ণফুলী নদীতে। এতে তলদেশের উচ্চতা বেড়ে হয়েছে 6 থেকে 7 ফুট। এতে কঠিন হয়ে পড়েছে নাব্য রক্ষা। শঙ্কায় পড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক জাহাজ চলাচল। এ অবস্থায় অন্তত 16টি খালের মুখ থেকে 61 লাখ ঘনফুট মাটি অপসারণে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরের রাজাখালী খালের মুখে জমে যাওয়া মাটি কাটা হচ্ছে বিশেষায়িত ক্রোকোডাইল ড্রেজার দিয়ে। নদীতে ফেলা সে মাটি আবার দূরে নিয়ে ফেলছে বড় বড় ড্রেজার। কর্ণফুলী নদীর নাব্য রক্ষা করে বন্দরের জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এই প্রচেষ্টা বন্দর কর্তৃপক্ষের। এই প্রকল্পের বাই প্রোডাক্ট হিসেবে আমাদের এই খালের মুখ যে অংশটা আমাদের মধ্যে আছে সেটা পরিষ্কার করার মাধ্যমে আমরা শহরের ভেতরে যে জলাবদ্ধতা সৃষ্টির জন্য যে বর্জ্যগুলো আসে সেইগুলো কিন্তু আমরা রিমুভ করে জলাবদ্ধতা সংকট নিরসনে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। এই খালের মুখগুলো ভরাট হয়ে যাওয়ায় কর্ণফুলী নদীর পানি যেমন শহরে প্রবেশ করে বেরোতে পারে না, ঠিক তেমনি বৃষ্টির পানি অপসারণ হওয়ার ব্যবস্থাও থাকে না। আর এর ফলে নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর বন্দর চেষ্টা করছে খালের মুখগুলো পরিষ্কার করার। কয়েক বছর আগে শুরু হয় কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং, কিন্তু নদী জুড়ে প্লাস্টিক ও পলিথিন জমে তলদেশের উচ্চতা বেড়ে হয়েছে 6 থেকে 7 ফুট। বর্জ্য আসার পরিমাণটা যদি কমে আসে তাহলে কর্ণফুলী নদীর যথাযথ নাব্যতা সংরক্ষণ করা আমাদের জন্য সহজ হবে। চলতি বছরের জুনে শেষ হচ্ছে 61 লাখ ঘনমিটার মাটি অপসারণ। ইতিমধ্যে 55 লাখ ঘনফুট মাটি অপসারণ করা হয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চারকোলকে ক্ষুদ্র থেকে মাঝারি শিল্পে উন্নীত করার দাবি জানিয়েছে চারকোল শিল্প রক্ষা ও সংস্কার পরিষদ। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 2025-27 সালের নির্বাচনী ইশতেহারে পরিষদের নেতারা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে শিল্পের পরিবেশ বান্ধব কাঁচামাল হিসেবে চারকোলের চাহিদা ও ব্যবহার বাড়ছে। এই শিল্পকে সহায়তা করলে রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের পাশাপাশি বৈদেশিক আয়ও বাড়বে। শতভাগ রপ্তানিমুখী এই শিল্পের জন্য যথাযথ সরকারি নীতি সহায়তার দাবি জানায় সংস্কার পরিষদ।
সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হেফাজুল কোরআন প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল। রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলটিকে ফুল দিয়ে সম্বর্ধনা জানায় বাংলাদেশ নৌবাহিনী। বিশ্বের ৩২টি দেশের ১৭৯ জন সামরিক সদস্যের অংশগ্রহণে প্রতিযোগিতার ৬টি ইভেন্টের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সাব্বির আহমেদ ৩ পাড়া গ্রুপে এবং গোলাম রাব্বানী ১০ পাড়া হেফাজ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেন। পবিত্র মক্কা নগরীতে ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আমার জন্য অত্যন্ত আনন্দের। ১০ পারা গ্রুপে স্বর্ণপদক অর্জন করায় আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যারা আমার এই কৃতিত্বের পিছনে অক্লান্ত পরিশ্রম দান করেছেন। সশস্ত্র বাহিনী তথা নৌবাহিনীর তরুণ সদস্য হিসেবে এই অর্জনের জন্য আমি গর্ববোধ করছি। সেই সাথে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যারা আমার এই কৃতিত্বের পিছনে অক্লান্ত পরিশ্রম ও পৃষ্ঠপোষকতা করেছেন। বরিশাল নগরীতে সুপেয় পানির তীব্র সংকট থাকলেও চাহিদা মতো সরবরাহ করতে পারছে না সিটি কর্পোরেশন। অথচ বিগত সরকারের আমলে একাধিকবার ওয়াসার প্রতিষ্ঠাতার মতামত জানতে চিঠি আসলেও অনুমতি দেয়নি নগর কর্তৃপক্ষ। সব ক্ষমতা নিজেদের অধীনে রাখতেই এমন সিদ্ধান্ত বলে অভিযোগ উঠেছে। তবে সমাধান নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। এক কলসি পানির জন্য হাহাকার। নদী খালের বরিশাল শহরে সুপেয় পানির সংকট এখন নিত্যদিনের সঙ্গী। পানির স্তর দিন দিন নিচে নামছে বরিশালের। গরম আবহাওয়ায় নলকূপে পানি ওঠে না শহর এলাকায়। সংকট সমাধানে এখনো কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। শহরের পানি সরবরাহ ও শহরের ড্রেনেজ ব্যবস্থাপনার সরকারের প্রতিষ্ঠান ওয়াসা, কিন্তু বরিশালে নেই সেই প্রতিষ্ঠানের কার্যক্রম। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, সব ব্যবস্থাপনা নিজেদের হাতে রাখতেই ওয়াসার মতো প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করতে দেয়নি সিটি কর্পোরেশন। বয় নিষ্কাশন এবং পানি এই বিষয়টা ওয়াসা দেখবে। তো যদি এটা ওয়াসা দেখে একটা অথরিটি সৃষ্টি হয় এবং একজন বড় কমিশনার লেভেলের একজন অফিসার যদি এখানে আসে, তাহলে সিটি কর্পোরেশন যে তারা মনে করতেছে তাদের প্রভাব প্রতিপত্তি হ্রাস পাবে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, আওয়ামী লীগ সরকার আমলে রাজধানী থেকে একাধিকবার ওয়াসা প্রতিষ্ঠার মতামত জানতে চিঠি দেওয়া হলেও কোনো অনুমতি দেওয়া হয়নি। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর বর্তমানে এ নিয়ে আলোচনা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ব্যক্তিগতভাবেই ওয়াসার সাথে ওই স্থানীয় সরকার বিভাগ কথা বললাম, তারা বললো যে খুব অ্যাপ্রিসিয়েট করলো যে এটা খুব ভালো খবর, তো আপনারা যদি দেন তাহলে আমরা এখানে তাড়াতাড়ি ব্যবস্থা করব। এই মুহূর্তে আমরা উদ্যোগ নিইনি, এটা আলোচনা করতে হবে, আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে বরিশাল নগরীতে দৈনিক 7 কোটি 20 লাখ লিটার পানির চাহিদার বিপরীতে সরবরাহ হয় 3 কোটি 4 লাখ লিটার। অথচ রয়েছে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। আর প্রতি বছর প্রায় 10 কোটি টাকার পানির বিল আদায় হয় নগরবাসীর কাছ থেকে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পটুয়াখালী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে চলছে ব্যাটারি চালিত সিএনজি অটোরিকশা ও ইজি বাইক সহ বিভিন্ন ধরনের 3 চাকার যান। আইন ও নিয়মের তোয়াক্কা না করে দূরপাল্লার পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব যান। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আর এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। মোহাম্মদ মনির হোসেন বাদালের পাঠানো তথ্য এবং সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। পদ্মা সেতু চালু হওয়ায় সাগরকন্যা কুয়াকাটার সঙ্গে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলার সড়ক পথে বেড়েছে পরিবহনের সংখ্যা। কিন্তু 3 চাকার ব্যাটারি চালিত যান মহাসড়কে চলার কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল করায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে চালকদের। মহাসড়কে দুর্ঘটনা এড়াতে 3 চাকার যান চলাচল বন্ধের দাবি জানান যাত্রীরা। তারা ডানি বাই সিগন্যালটা বোঝে না, এটা গাড়ি ব্রেক করতে হলে হাই রোডে যে সিগন্যালটা মানতে হয় সেটা তারা করে না, তারা ব্রেক করার কাম করে থাকে। নসিমন করিমন এদের কাগজ নাই, পাত্তি নাই, এরা কিছু বোঝে না, শিক্ষণীয় কোনো কিছু নাই, এরা উল্টাপাল্টা চালায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন এদের কারণে অ্যাক্সিডেন্ট হয়। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তা তারা মানছেন না বলে জানায় জেলা মিনিবাস মালিক সমিতি। আমাদের হাইকোর্টের একটি নির্দেশনা আছে, একটা আদেশ আছে যে মহাসড়কে কোনো রকম ইজি বাইক, 3 হুইলার, নসিমন, করিমন, ভটভটি এগুলো চলতে পারবে না। কিন্তু এগুলো এই মহাসড়কে বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে। এতে আমরা বাস মালিক সমিতির মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। ওরা আসলে আনানি ড্রাইভার যারা অটো চালায়, তো আমরা সামনের সময়গুলোতে
আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, পাশাপাশি অ্যাওয়ারনেস প্রোগ্রামও আমার অব্যাহত আছে। আমরা চেষ্টা করছি যে সরকারি যে সর্বশেষ নির্দেশনা অনুযায়ী যাতে এই ইজি বাইকগুলোকে বাড়িত না করে কিভাবে তাদেরকে মহাসড়ক থেকে অন্তত দূরে রাখা যায়, আমরা সেটির একটি প্রক্রিয়া বের করার চেষ্টা করছি। পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে 141টি বাস চলাচল করে। এছাড়া ঢাকা কুয়াকাটা মহাসড়কে 2 শতাধিক বিলাসবহুল পরিবহন প্রতিদিন চলাচল করে। সময় সংবাদ, পটুয়াখালী। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা পিরোজপুরের নাজিরপুর বৈঠাকাটা সড়কের। খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। 2024 সালের জুনে সড়কটি সংস্কারের টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও এখনও কাজই শুরু হয়নি। অভিযোগ উঠেছে প্রকল্পের কাজ শুরু না করলেও অর্থ উত্তোলন করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে এলজিইডি। জিয়াউল হকের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দ ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ধুলায় ঢেকে গেছে চারপাশ। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা পিরোজপুরে নাজিরপুর উপজেলার নাজিরপুর বৈঠাকাটা সড়কের। 17 কিলোমিটার দীর্ঘ সড়কটিতে প্রতিদিন ভোগান্তি পোহাতে হয় যাতায়াতকারীদের। অথচ 2024 সালের জুনে মেরসাস ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক সংস্কারের টেন্ডার পেলেও এখনও কাজই শুরু করেনি। প্রকল্পের মেয়াদ বাকি মাত্র 4.5 মাস। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। এখানে একটা রোগী গেল, তাদেরও যে হাসপাতাল পর্যন্ত নেওয়া যাবে এরকম কোনো পরিস্থিতি নাই। রাস্তার যে অবস্থা, কয়েকবার টেন্ডার আইছে, মনে করেন অনেক প্রবাসী মানুষে মনে করেন খেয়ে ফেলছে। যাগো কথা না বললেই নয়, ঠিক আছে। রেজাউল করিম, তার ভাই শাহিন। রাস্তায় মনে করেন গাড়িতে চলতে গেলে মনে চায় যে নাইমে হাঁটি। এই পর্যায়ে বর্তমানে এই দীর্ঘ 10 বছর পর্যন্ত সব মিলাইয়া আমরা এখন খুব খারাপ অবস্থায় আছি। তো আমাদের আকুল আবেদন, যদি আমাদের এই রাস্তাটা তাড়াতাড়ি করে দিত তাহলে আমাদের সুবিধা হইতো, আমাদের সবার সুবিধা হইতো। যে টাকা কাজ করি এ টাকা 3 ভাগের 2 ভাগই চলে যায় গাড়ির পিছনে। আমাদের ধরেন এখন বিনা পয়সায় চলা লাগে, মানে খুব চলতে কষ্ট হয়। এ নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে কাজটি শেষ করার জন্য ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানায় এলজিইডি। এই কাজটা যখনই আমাদের চুক্তি হয়েছে, চুক্তির পরে আমাদের কাজটি এখনো আমরা শুরু করতে পারিনি। ঠিকাদারের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করিতেছি যে এই কাজটি শুরু করার জন্য। কারণ আপনারা হয়তো দেখেছেন এই রাস্তাটির অবস্থা আমাদের খুবই খারাপ অবস্থা আছে। এখানের যে লোকজন, এখানে আমাদের এই একটা রাস্তা দিয়ে আমাদের 5টা ইউনিয়নের লোক যাতায়াত করে আমাদের নাজিরপুরের হেডকোয়ার্টারে। বরিশাল প্রশস্তকরণ প্রকল্পের আওতায় 4টি প্যাকেজ নাজিরপুর বৈঠাকাটা সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় 44 কোটি টাকা। সময় সংবাদ, পিরোজপুর। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুত ইসরায়েল। রোববার তেহরানের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মধ্যপ্রাচ্যের শান্তি হুমকিতে ফেলার পেছনে ইরান জড়িত বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। এমনকি তেহরানকে কখনো পারমাণবিক ক্ষমতাধর হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন রুবিও। এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। সাম্প্রতিক বছরগুলোতে তীব্র উত্তেজনা বিরাজ করছে ইসরায়েল ও ইরানের মধ্যে। গাজা যুদ্ধের জেরে গেল বছর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দেশ দুটি। চলতি বছর ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। রোববার বিষয়টিকে আর একটু উস্কে দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুতির ঘোষণা দেন তিনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকির মোকাবিলা করছে। গেল 16 মাসে তেল আবিব তেহরানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী আঘাত এনেছে। আমি নিশ্চিত প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্য পূরণ করব। সংবাদ সম্মেলনে মার্কো রুবিও বলেন, ইরানকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে দেওয়া হবে না। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের ছত্রছায়ায় গড়ে ওঠা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মোকাবেলার ঘোষণাও দেন তিনি। ইরানকে কোনোদিন পারমাণবিক ক্ষমতাধর দেশ হতে দেয়া হবে না। হামাস, হিজবুল্লাহ, সিরিয়া কিংবা ইরাকি মিলিশিয়াদের পেছনে একটি সাধারণ শক্তি রয়েছে, আর তা হলো ইরান। এই শক্তিকে অবশ্যই মোকাবিলা করতে হবে।
এদিন ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতার জন্য ইরানকেই দায়ী করেন তিনি, যদিও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে নেতানিয়াহু ও মার্কোর এই মন্তব্য ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কাও দেখা দিচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ। ট্রাম্পের সঙ্গে মোদির বন্ধুত্বের পরও যুক্তরাষ্ট্রে ভারতীয়দের ভাগ্যের চাকা ঘুরল না। ফের হাত পা শিকলে বেঁধে 116 অবৈধ অভিবাসীকে আসামির মতো ফেরত পাঠিয়েছে দেশটি। ভারত জুড়ে সমালোচনার ঝড় উঠলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, মার্কিন আইন মেনেই অবৈধ অভিবাসীদের এভাবে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বের পরও দেশটির অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো থামছে না। মোদীর ওয়াশিংটন সফরের আগে ভারতীয়দের হাত পা বেঁধে ফেরত পাঠানো নিয়ে ব্যাপক হইচই হয় ভারতে। বন্ধুত্ব এবং কূটনীতিকে এক পাত্রে মেশাননি ট্রাম্প। দ্বিতীয় দফায় আরও 116 অভিবাসীকে হাত পা শিকলে বেঁধে ভারতে পাঠিয়েছে দেশটি। বিরোধীদের তোপের মুখে মার্কিন প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আলোচনার কথা জানিয়েছে বিজেপি সরকার। তবে সে আলোচনা যে ফলপ্রসূ হয়নি তা ফেরত আসা অভিবাসীদের সঙ্গে কথা বলেই জানা যায়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে এক অভিবাসী জানান, বিমানে থাকা অবস্থায় তাদের বেঁধে রাখা হয়েছিল, এমনকি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে রাখা হয়। এতে আবারও ভারত জুড়ে শুরু হয়েছে কড়া সমালোচনা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, মার্কিন আইন মেনেই অবৈধ অভিবাসীদের এভাবে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প। তবে মহিলা ও শিশুদের শিকল হাতকড়া পরানো হয়নি বলেও সে সময় জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জার্মানিতে জাতীয় নির্বাচনের আগে গণতন্ত্র রক্ষা এবং চরম রক্ষণশীল ডানপন্থী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। রোববার বার্লিনে আয়োজিত বিক্ষোভ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে যাতে সব দল উদার চিন্তার পরিচয় দেয় তার দাবি জানান সমাবেশকারীরা। নিরাপত্তা পালন করা হয় মিউনিখে গাড়ি হামলায় হতাহতদের জন্য। বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে দেশটির রাজনৈতিক দলগুলো প্রচারণা চালিয়ে যাচ্ছে জোরে সোরে। ভোটের ঠিক এই সময়টাতে উদারপন্থী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সক্রিয় কঠোর জাতীয়তাবাদে বিশ্বাস রাখে এমন দলও গণতন্ত্র হারানোর ভয় কিংবা শঙ্কাসহ নানা কারণে চরম রক্ষণশীলতায় বিশ্বাস রাখে এমন দলগুলোর বিরুদ্ধে রোববার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় হাতে রাখি হাত সহ দেশটির বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এদিন রাজধানী বার্লিনের প্রাণকেন্দ্রে গণতন্ত্রের পক্ষে নানা পোস্টার ব্যানার নিয়ে হাজির হয় বিভিন্ন বয়সের মানুষ। সাহসী, মানবিক ও একে অপরের জন্য শিরোনামে এই সমাবেশে উপস্থিত হন দেশটির সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। শিল্পী হেয়ারবার্ট ক্রোনেমায়ার, বেলাবে, রক ব্যান্ড ডি এস্ট সহ বেশ কয়েকজন শিল্পী একটি সুন্দর, গতিশীল ও মানবিক দেশ গড়ার অঙ্গীকার নিয়ে পরিবেশন করেন গান। সমাবেশের এক পর্যায়ে গেল 13 ফেব্রুয়ারি মিউনিখে রাজনৈতিক আশ্রয়ে থাকা আফগানিস্তানের নাগরিক কর্তৃক গাড়ি হামলার ঘটনায় নিহত মা ও শিশু সহ আহত সকলের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানায় বার্লিনের আইন শৃঙ্খলা বাহিনী। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইতালির বন্দর নগরী নাপলিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য রোম দূতাবাসের পক্ষ থেকে কনসুলার সেবার আয়োজন করা হয়। 2 দিন ব্যাপী এই কনসুলার সেবায় কয়েকশো বাংলাদেশি সেবা নিয়েছেন। এতে আনন্দিত প্রবাসীরাও। আগামীতেও এই সেবা অব্যাহত রাখার প্রত্যাশা কর্মকর্তাদের। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। রোম দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীরা প্রায় নানা ধরনের অনিয়মের অভিযোগ করে থাকেন। তবে বিভিন্ন শহরে কনসুলার সেবার মাধ্যমে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ কিছুটা হলেও এড়াতে সক্ষম রোম দূতাবাস। ইতালির বন্দর নগরী নাপোলিতে 2 দিনব্যাপী কনসুলার সার্ভিসের শেষ দিনেও বিপুল সংখ্যক প্রবাসী সেবা নেন। দূতাবাসের মিনিস্টার এমডি রিয়াদ হোসেনের নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল এই সেবা কার্যক্রমে অংশ নেন। প্রবাসী বাংলাদেশিরা এই আয়োজনে স্বস্তি জানান। পাসপোর্ট নবায়ন, ই পাসপোর্ট এবং অন্যান্য কনসুলার সেবা সহ সব ধরনের কার্যক্রম আমাদের চালু আছে। আশা করি নেপালি প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা এই সেবার মাধ্যমে অনেক উপকৃত হবে। হাজার হাজার মানুষ তাদের সুবিধার্থে এই নাপোলি সেন্টারের এই সুবিধাটা আমাদের জন্য
অনেক উপকারী। এখানে কনসুলার সার্ভিসে বিপুল সংখ্যক বাংলাদেশি উপকৃত হয়েছেন। তাদেরকে অর্থ এবং সময় ব্যয় করে আর রোমে যেতে হচ্ছে না। এই সেবার ব্যবস্থা করতে পেরে আমি আনন্দিত। ইতালির বন্দর নগরী নাপোলিতে পোশাক কারখানা সহ বিভিন্ন পেশায় বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস। রাজধানী রোমে এসে সেবা নিতে তাদের অর্থ এবং সময় ব্যয় হয় অনেক বেশি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। ইতালির ভেনিসে শুরু হলো ইন দ্য টাইম অফ কাসানোভা বার্ষিক কার্নিভাল। ভেনিসের পুন্টা দেলা ডোগানো অঞ্চলে জড়ো হন বহু মানুষ। উৎসব উপলক্ষে নানা আয়োজনে সামিল হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নীল নদীর বুকে শত শত রঙিন নৌকা পাড়ি দেওয়ার এমন চিত্র ইতালির ভেনিসের। রৌদ্রোজ্জ্বল দিনে ঐতিহ্যবাহী পোশাক পরে নৌকা সাজিয়ে সকলে ব্যস্ত ভ্রমণে। স্থানীয় সময় রোববার ভেনিস প্রাণবন্ত হয়ে ওঠে বার্ষিক কার্নিভাল ইন দ্য টাইম অফ কাসানোভা উদযাপনের মাধ্যমে। উৎসবটি উদযাপন করতে ভেনিসের পুন্টা দেলা দো গানা অঞ্চলে জড়ো হন বহু মানুষ। বিখ্যাত জিয়াকামো কাসানোভার জন্মের ৩০০তম বার্ষিকী উপলক্ষে এবছর নানা আয়োজন করা হয়। রঙিন কনফেটির ঝলকানির মাধ্যমে বার্ষিক কার্নিভালের সূচনা করা হয় বলে জানায় আয়োজকরা। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ভেনিস কার্নিভাল স্ট্রিট শো। পাশাপাশি ছিল অন্যান্য নানা ধরনের মনোমুগ্ধকর প্রদর্শনী ও আয়োজন। এছাড়াও সার্কাস থিয়েটার, ক্লাউন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্যারেড, বিখ্যাত শিল্পীদের পারফরমেন্স থাকছে ঐতিহ্যবাহী এই উৎসবে। ভেনিসের পাশাপাশি ইতালির তুস্কানি অঞ্চলের ভায়ারেজিও শহরেও ঐতিহ্যবাহী বার্ষিক কার্নিভাল উদযাপন করা হয়। ইন দ্য টাইম অফ কাসানোভা চলবে ৫ মার্চ পর্যন্ত। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বেশিরভাগ দল আগেই উন্মোচন করলেও বাংলাদেশ সময় নিয়েছে আসন্ন ইভেন্টের জার্সি উন্মোচনে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের আগের দিন সামাজিক মাধ্যমে প্রকাশ করা হলো টাইগারদের নতুন জার্সি, যেখানে দেখা যায় বাঘের অবয়বের সঙ্গে রাখা হয়েছে লাল সবুজের মিশেল। বিসিবি এই জিনিসটা পছন্দ করলো, করে আমাদেরকে এটার উপরে প্রোডাকশন করতে বললো এবং এটার উপরে আমরা প্রোডাকশন করলাম। আমরা কিছু ইনিশিয়ালি কিছু জিনিস অ্যাড করেছি জার্সির সাথে। প্লেয়াররা যখন ইনিশিয়ালি দেখেছে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তো ক্রেডিট গোস টু বিসিবি। রেডটা ইউজ করা হয়েছে আমাদের পতাকার কালারে। অফকোর্স ফার্স্ট ফ্ল্যাগটা গোল্ডেন ছিল, এখানে গোল্ডেনের টাচ আপ নিয়ে আসা হয়েছে। আমাদের যেহেতু টাইগার নামে ডাকা হয়, রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসছে। বিসিবির দেয়া ডিজাইনে জার্সি প্রস্তুত করেছে বিসিবির কিট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন। অনেকের প্রশ্ন থাকতে পারে বিপিএল এর মতো এই জার্সিতে জুলাই বিপ্লবের কোনো থিম রাখা হয়েছে কিনা, যার ব্যাখ্যা দিলেন স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইনের স্বত্বাধিকারী। আমরা একবার জার্সি করেছিলাম 52 ভাষা আন্দোলন দিয়ে, তো ওইখানে কিন্তু স্ট্রিক্টলি বলা হয়েছিল যে আপনি আইসিসির গাইডলাইন অনুযায়ী আপনি এরকম কিছু করতে পারবেন না। এটা হচ্ছে আইসিসির গাইডলাইন। তো আপনি চাইলে কিন্তু আপনি অনেক কিছু আপনার জার্সিতে ইনপুট দিতে পারবেন না। ভক্তদের জন্য হতাশার খবর হলো বিসিবি এখনও অফিসিয়াল জার্সি বিক্রির দায়িত্ব দেয়নি কোনো প্রতিষ্ঠানকে। তবে বিসিবি চেষ্টা করছে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে টাইগারদের সব ধরনের কিট ও সিগনেচার পণ্য বিক্রির। আমি যে জার্সিটা পরে আছি, এই জার্সি পরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ মাতাবে। এই জার্সিকে শুধু একটি জার্সি হিসেবে দেখলে ভুল করবেন, এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় বটে। এই জার্সি পরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সাফল্য বয়ে আনুক সেই প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। হাসান মাহমুদ না থাকলেও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম সেরা পেস অ্যাটাক বাংলাদেশের। অভিজ্ঞ তাসকিন মুস্তাফিজের সঙ্গে নতুন বলে উইকেট তুলে নিতে তানজিম সাকিবের জুরি নেই। জসপ্রীত বুমরা না থাকায় সেই তুলনায় কিছুটা খর্বশক্তি ভারতের। আবার ইয়ানসেন, রাবাদা, এনগিদি মুন্ডারদের নিয়ে সবচাইতে শক্তিশালী সিম ইউনিট সাউথ আফ্রিকার। আর গড়পড়তা পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের পেস অ্যাটাক। রাওয়ালপিন্ডি থেকে লাহোর, করাচি কিংবা দুবাই, টি-20-র ধুমধারাক্কাতেও ওয়ানডের আবেদন ধরে রাখার চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফির। আভাস মিলছে এবারের টুর্নামেন্টে বইবে রানের ফোয়ারা, উইকেটও নাকি বানানো হবে সেভাবেই। তাই তো কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে বোলারদের, আলাদা করে বললে সিমারদের। পাওয়ার প্লেতে যে ধরে রাখতে হবে রানের লাগাম। টাইগারদের পেস বিপ্লবে প্রত্যাশার চাপ অভিজ্ঞ তাসকিন মুস্তাফিজের ওপর। হাসান মাহমুদ না থাকায় যে দায়িত্ব বেড়েছে আরো। নতুন বলে তানজিম সাকিব ভয়ঙ্কর, তরুণ নাহিদ রানা তুলবেন গতির ঝড়। প্রয়োজনে মিড ওভারেও বাজিয়ে দেখা যাবে সৌম্যকে। সব মিলিয়ে অন্য দলগুলোর বিবেচনায় তাই খুব একটা পিছিয়ে নেই বাংলার পেস ইউনিট।
তবে ভারতের যেন শনির দশা। আক্ষেপের নাম জাসপ্রীত বুমরার ইনজুরি, সেক্ষেত্রে মোহাম্মদ শামির কাঁধেই গুরু দায়িত্ব। চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমানে স্কোয়াডের সর্বোচ্চ উইকেট শিকারী যদিও ইনজুরি থেকে ফিরে খুব একটা স্বাচ্ছন্দ্যে নেই। আর্শদীপ, হর্ষিত রানা কিংবা হার্দিক পান্ডিয়াও গড়পড়তা, তাই তো গড়পড়তা টিম ইন্ডিয়ার সিম ইউনিটও। বরাবরই পেস বোলিংয়ে বৈচিত্র্যের দেশ পাকিস্তান এই ইউনিট নিয়ে খুব একটা স্বস্তিতে নেই। শাহিন, নাসিম, রৌফ, হাসনাইন, ফাহিমকে নিয়ে 5 জেনুইন সিমার স্কোয়াডে থাকলেও তাদের সবাই সাম্প্রতিক সময়ে বেশ খরুচে। ফারুকি, ফরিদ, নাভেদ, ওমরজাই আর গুলবাদিন নাইব। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে 5 জন সিমার রেখেছে আফগানিস্তানও। আর্চার, অ্যাটকিনসন, ব্রাইডেন কার্স, ওভারটন, উড আর সাকিব মাহমুদ। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ 6 সিমার ইংলিশ স্কোয়াডে। বোঝাই যাচ্ছে পেস প্রাধান্য দিয়েই স্কোয়াড গড়েছে ইংল্যান্ড। সেই হিসেবে হতাশ হতেই হবে অস্ট্রেলিয়ার বহরের দিকে তাকালে। স্কোয়াডে থাকা ডুয়ার্ট সুইস, অ্যাবার্ট, জনসন, এলিস আর অ্যারন হার্ডি। 5 পেসার ওয়ানডেতে উইকেট নিয়েছেন মোটে 59টি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 59। স্টার্ক, হ্যাজেলউড, মার্স, স্টয়নিস, কামিন্সের অনুপস্থিতিতে এই অজিরা যেন নখরদন্তহীন। তবে টিম অস্ট্রেলিয়া পেশাদার বলেই যত আশা। কিন্তু প্রতিপক্ষকে ভয় পাইয়ে দেবে সাউথ আফ্রিকার সিম ইউনিট। সঙ্গে আছে তাদের অ্যাকুরেসি আর উইকেট তোলার সক্ষমতা। ইয়ানসেন, রাবাদা, লুঙ্গি, এনগিদি, মুল্ডার আর কোবেন বশ নিশ্চিতরূপে জমদূত হবেন ব্যাটসম্যানদের। লাকি ফার্গুসন, ম্যাট হেনরি, উইল ওরুক, জ্যাকব ডাফি, নাথান স্মিথ আর ড্যারেল মিচেল। ব্ল্যাক ক্যাপদের এই ইউনিটও যথেষ্ট ব্যালেন্স। কিন্তু শুধু কাগজে কলমেই নয়, এবার সিমারদের মাঠে প্রমাণের অপেক্ষা। মাহবুব লিমন, সময় সংবাদ। এদিকে বিসিবির তত্ত্বাবধানে মিরপুরে শুরু হচ্ছে টাইগার্স ক্যাম্প। কোচ সোহেল ইসলামের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না থাকা জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথম দিনে নেটে ঘাম ঝরাতে দেখা গেছে লিটন দাস, আফিফ হোসেন, শামীম পাটোয়ারিদের। প্রথম দফায় আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় চলবে এই ক্যাম্পের কার্যক্রম। ঢাকা প্রিমিয়ার লিগের আগে এমন ক্যাম্পের জন্য বোর্ডকে সাধুবাদ জানালেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ক্রিকেট দুনিয়ায় বাজছে চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা। বাংলাদেশ জাতীয় দল পৌঁছে গেছে নিজেদের প্রথম ম্যাচের ভেন্যু আরব আমিরাতে। দুটো অনুশীলন সেশনও শেষ, শান্ত বাহিনীর অপেক্ষা এখন মূল আসর শুরুর। লাল সবুজের এই 15 ক্রিকেটার ছাড়াও জাতীয় দলের আশপাশে রয়েছেন আরও অনেকেই, যারা সঙ্গী হতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফির কন্টিনজেন্টে। কিন্তু পেশাদার ক্রিকেটারদের বসে থাকার উপায় কই? তাই তো মিরপুরের হোম অফ ক্রিকেটের ইনডোর আর সে সংলগ্ন নেটে শুরু হয়েছে বিসিবির টাইগার্স ক্যাম্প কার্যক্রম। কোচ সোহেল ইসলামের নেতৃত্বে সেখানে প্রথম দিনেই যোগ দিয়েছেন লিটন দাস, শামীম হোসেন পাটোয়ারি এবং আফিফ হোসেন। মূলত আন্তর্জাতিক মঞ্চের জন্য নিজেদের ফিট রাখা এবং ব্যক্তিগত স্কিল নিয়ে কাজ করার উদ্দেশ্যেই ক্যাম্পে যোগ দিয়েছেন তারা। এছাড়া আসছে ঢাকা প্রিমিয়ার লিগের আগে নিজেদের ঝালিয়ে নেওয়াও একটা লক্ষ্য সবার। নেটে বেশিরভাগ সময়ই উইলো হতে দেখা যায় লিটনকে। টানা অফ ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়লেও বিপিএলে কিছু রান এসেছে তার ব্যাট থেকে। সেই ধারাবাহিকতা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ এলকেডির জন্য। ক্যাম্পে আরও ছিলেন মুমিনুল হক, নাইম হাসান, হাসান মুরাদ, সাদমান ইসলাম, রিপন মণ্ডল এবং মাহিদুল ইসলাম অঙ্কন। ছুটি কাটিয়ে যোগ দেওয়ার কথা শেখ মেহেদী এবং শরীফুল ইসলামেরও। ক্লাবগুলি কিন্তু আমাদের প্লেয়ারদের উঠে আসার পিছনে কিংবা প্লেয়ারদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার পিছনে ক্লাবগুলি অনেক অবদান। অনেকে ক্লাব নিয়ে অনেক কথা বলে না, বাট আমাদের ক্লাবের কনসেপ্টে ডিফারেন্ট। একটা দুঃখের বিষয়ে ক্লাবগুলি তাদের নিজস্ব প্র্যাকটিসের সুবিধাটা করেনি, কেউ করেনি, সুযোগ প্লে করেনি, 2-1টা ক্লাব ছাড়া। তো ক্লাবে যে প্র্যাকটিসটা করেন সেখানে মানসম্মত প্র্যাকটিসের, বাট যেই ফ্যাসিলিটি দরকার সেটা বেস্ট পসিবল ব্যবহারটা তারা এই ক্যাম্পের মাধ্যমে করতে পারবে। আপাতত প্রাথমিক ধাপে 25 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টাইগার্স ক্যাম্প। পরে ডিপিএল শেষে ঢাকার বাইরের কোনো ভেন্যুতে শুরু হবে ক্যাম্পের কার্যক্রম। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এবার দেশের ফুটবলের খবর। অবশেষে অভিমান ভাঙল নারী ফুটবলারদের। কোচের সঙ্গে তাদের দ্বন্দ্বের অবসান হচ্ছে, এমনটাই দাবি ফেডারেশনের। পিটার বাটলারের অধীনেই অনুশীলনী ফিরতে নাকি রাজি হচ্ছে 18 বিদ্রোহী ফুটবলার। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সাবিনারা। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে থাকছে না বিদ্রোহীরা। আর এখনও কঠোর অবস্থানে পিটার বাটলার। আত্মসম্মানের দেশের নারী ফুটবলকে যে কালো মেঘ ঢেকে রেখেছিল, অবশেষে তা কাটতে শুরু করেছে। সাবিনা মারিয়াদের হৃদয়ে জমে থাকা বরফ নাকি গলেছে, তাতেই আশার আলো দেখছে ফুটবল ফেডারেশন। আমরা তো
এই কোচের আন্ডারে কোনোভাবে প্র্যাকটিস করব না। গত 30 জানুয়ারি হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে অনুশীলন বর্জন করেন 18 ফুটবলার। প্রয়োজনে গণ অবসরে যাবেন, তারপরও ব্রিটিশ কোচের অধীনে আর মাঠে ফিরবেন না বলে জানান তারা। বাফুফে সভাপতির অনুরোধের পরও মন গলেনি মাসুরা সানজিদাদের, ছিলেন নিজেদের অবস্থানে অনড়। তবে নানা নাটকের পর রাগ অভিমান ভেঙে সেই পিটারের অধীনেই অনুশীলনে ফিরছেন বিদ্রোহী ফুটবলাররা। বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেয়েরা ফিরবে, মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে। সিনিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে। সব পক্ষের সাথেই কথা বলে যা যা ভুল ভ্রান্তি আছে সেগুলো মিউচুয়াল করে ওরা ট্রেনিংয়ে যাবে এবং কন্ট্রাক্ট সাইন করবে। ফুটবলারদের সঙ্গে কোচের দূরত্ব ঘোচাতে কাজ করছে বাফুফের নারী উইং। সেই সঙ্গে গেল কয়েকদিন ক্যাম্পে থাকা সিনিয়র জুনিয়রদের মধ্যে যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে তাও দ্রুত মিটে যাবে বলে প্রত্যাশা বাফুফের নারী উইংয়ের। ওরা যখন প্র্যাকটিস শুরু করবে তার আগে আমরা যেটা করব, উইমেন্স উইং প্রেসিডেন্ট বা আমাদের হায়ার অথরিটি, আমাদের ভাইস প্রেসিডেন্ট যারা আছেন তারা এবং মেয়েরা এবং কোচ সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে। এদিকে বিদ্রোহী ফুটবলারদের অনুশীলনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও কোচ পিটার বাটলার দিয়েছেন কড়া বার্তা। নামের ভারে নয়, স্কোয়াডে ফেরার মানদণ্ড হবে পারফরম্যান্স। আমি খুবই পেশাদার, কে আসবে না সেটা আমার দেখার বিষয় না। আমি প্রতিহিংসা পরায়ণ বা খারাপ নই। জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ও মেধাবী খেলোয়াড়দের মূল্যায়ন করব। দলে জায়গা পেতে হলে পারফর্ম করে আসতে হবে এবং অবশ্যই শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। নারী ফুটবলারদের বিদ্রোহের দায় নিজেদের ঘাড়ে নিতে চায় না ওমেন্স উইং। কোচের বিষয়ে সাবিনাদের আপত্তির বিষয়টি আগেই ফেডারেশনকে জানিয়েছিল তারা, তবে তা উপেক্ষা করেই পিটার বাটলারকে নিয়োগ দেয় বাফুফের জরুরি কমিটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ৪৮তম জাতীয় প্রতিযোগিতা দিয়ে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি। এবারের আসরে বিভিন্ন জেলা থেকে ৪ শতাধিক অ্যাথলিট অংশ নিচ্ছেন। ছেলেদের ১৮ এবং মেয়েদের ১২ ইভেন্ট দিয়ে সাজানো হচ্ছে আসর। বাছাইকৃত অ্যাথলিটদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করতে চায় ফেডারেশন। রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে দেশের ক্রীড়াঙ্গন। কমিটি বিলুপ্তের পর নতুন অভিভাবক পেয়েছে বেশ কিছু ফেডারেশন, যার মধ্যে কয়েকটি এখনো শুরু করেনি কার্যক্রম। ৪৮তম জাতীয় প্রতিযোগিতা দিয়ে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি। এবারের আসরে বিভিন্ন জেলা থেকে ৪ শতাধিক অ্যাথলিট অংশ নিচ্ছেন। তবে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দেখা যাবে না দ্রুততম মানব ইমরানুর রহমানকে। তবুও আসন নিয়ে আশাবাদী ফেডারেশন। প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক অ্যাথলেট, সম্ভাবনাময়ী অ্যাথলেট পাবো। তাদের দিয়েও আমরা বাছাইকৃত অ্যাথলেটদের নিয়ে আমরা প্রশিক্ষণ, লং টার্ম প্রশিক্ষণের ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমরা চাচ্ছি যে সামনে আমাদের সাব গেম সহ আন্তর্জাতিক অনেক গেম আছে, ওই গেমগুলিতে যাতে করে আমরা ভালো রেজাল্ট করতে পারি, সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আন্তর্জাতিক মানের অ্যাথলিট তৈরি করতে তারুণ্যের উৎসব থেকে উঠে আসা এবং জাতীয় অ্যাথলেটিক্সে আলো ছড়ানো অ্যাথলিটদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। আমরা দুইটা দিক চিন্তা করছি। একটা হচ্ছে যে আমরা যে উদীয়মান খেলোয়াড়দের তারুণ্যের উৎসব থেকে আমরা কালেকশন করেছি, পাশাপাশি জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হবে, সেখান থেকে কিছু অ্যাথলেট কালেকশন করে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে আমরা চাচ্ছি আন্তর্জাতিক পর্যায়ে ভালো রেজাল্ট করতে। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। অ্যাথলিটদের পারফরমেন্স উন্নয়নে দেশিদের সঙ্গে বিদেশি কোচদের নিয়ে কাজ করার পরিকল্পনার কথাও জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। এতে বাড়বে দেশি কোচদের অভিজ্ঞতা। আমাদের দেশীয় কোচদের সাথে বিদেশি কোচদের এনে আমাদের এখানে ট্রেনিং পর্ব চালু করা। আরেকটা হচ্ছে আমাদের এখান থেকে বাছাইকৃত অ্যাথলেটদের বিদেশে নিয়ে তাদের ট্রেনিং করা। এটা হলে আমার মনে হয় খুব সহজেই আমাদের পারফরমেন্স ডেভেলপমেন্টের অনেক সুবিধা হবে, অনেক ভালো করতে পারবো আমরা। ছেলেদের 18টি এবং মেয়েদের 12টি ইভেন্ট নিয়ে সাজানো হয়েছে এবারের জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এক দশক পর কলকাতার ইডেন গার্ডেন্সে ফিরতে যাচ্ছে আইপিএলের ফাইনাল। শুধু ফাইনাল নয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হোম গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচের পাশাপাশি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। 22 মার্চ শুরু এবারের আসর, আর ফাইনাল 25 মে। 13 ভেন্যুতে 65 দিনের ক্রিকেট জঙ্গ, সব মিলিয়ে ম্যাচ সংখ্যা 74। বিশ্ব ক্রিকেটে আলাদা মাত্রা যোগ করে আইপিএল। অর্থ কিংবা উন্মাদনায় এই লিগ ছাড়িয়ে গেছে অন্য সব কিছুকে।
এবার মাঠে গড়ানোর অপেক্ষায় 18তম আসর। 10 দলের টুর্নামেন্টের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চমক আছে অনেক, তবে সবচেয়ে বড় খবর দীর্ঘ 1 দশক পর কলকাতার ইডেন গার্ডেন্সে ফিরছে এবারের IPL এর ফাইনাল। 2013 আর 15তে ফাইনালের আয়োজক হয়েছিল কলকাতা। ক্রিকেট প্রীতির কারণে বরাবরই বাড়তি মাত্রা যোগ করে ইডেন গার্ডেন্স। এবার তো সাথে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের হোম গ্রাউন্ডের তকমা, তাই IPL এর ওপেনিং ম্যাচটাও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। 22 মার্চ শুরু এবারের আসর। উদ্বোধনী দিনে একটাই ম্যাচ। সন্ধ্যায় কোহলির বেঙ্গালুরুকে আতিথ্য দেবে নাইট রাইডার্স। পরের দিন ডাবল ধামাকা, হায়দ্রাবাদের বিপক্ষে খেলবে রাজস্থান রয়্যালস। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই আর মুম্বাই। 10 দল হলেও এবার ভেন্যু সংখ্যা বাড়ানো হয়েছে 3টি। অংশগ্রহণকারী দলগুলোর হোম গ্রাউন্ডের বাইরে ম্যাচ হোস্ট করবে গুয়াহাটি, বিশাখাপত্তনম আর ধর্মশালা। 2022 সাল থেকে 2 গ্রুপে ভাগ করে গ্রুপ পর্ব আয়োজন করছে BCCI। এবারও একই নিয়ম। কলকাতা, বেঙ্গালুরু, রাজস্থান, চেন্নাই আর পাঞ্জাব গ্রুপ 1-এ। বাকি 5 দল লড়বে গ্রুপ 2-তে। একই গ্রুপের বাকি 4 দল আর অন্য গ্রুপের একই সারিতে থাকা দলের বিপক্ষে 2 বার করে সাক্ষাৎ। অন্য গ্রুপের বাকি 4 দলের সঙ্গে একটি করে ম্যাচ সহ মোট 14টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। 18 মে শেষ হবে গ্রুপ পর্ব। এরপর শীর্ষ 4 দলের প্লে অফ শুরু 20 তারিখে। 20 আর 21 তারিখে প্রথম কোয়ালিফায়ার আর এলিমিনেটর। 23 তারিখে কলকাতায় দ্বিতীয় কোয়ালিফায়ার। একই ভেন্যুতে 25 মে হবে আরাধ্যের ফাইনাল। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আগে স্থানীয় নির্বাচন করবে না বিএনপি, দেশ গড়তে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান। ভোটে ক্ষমতার অপব্যবহার করলে পাল্টা অভ্যুত্থানের হুঁশিয়ারি সার্জিসের। ওমানে তৌহিদ জয়শঙ্কর বৈঠক, ঢাকা দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ। বিমস্টেক নিয়েও আলোচনা। ভারতের একতরফা পানি প্রত্যাহারে মরতে বসেছে তিস্তা। আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দুষছেন বাসিন্দারা। মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলছেন গবেষক। বেরিয়ে আসছে স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতির ফিরিস্তি। করোনাকালে বিদেশি সংস্থার দেয়া $700 মিলিয়ন জালিয়াতি, কমিশন পেতেন প্রকল্প পরিচালকের স্ত্রীও। এবং 50 কোটি টাকার বেশি খেলাপি গ্রাহকদের সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। 5 সদস্যের কমিটি গঠন, সহায়ক হবে বলছেন ব্যবসায়ীরা। ঢালাওভাবে নয়, মত অর্থনীতিবিদদের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।